নমস্কার, দুপুর আড়াইটে আবার চলে এসেছি আমি অয়ন। নিউজ 18 বাংলায় আগামী 1.5 ঘন্টা আমার সঙ্গে থাকুন। গুরুত্বপূর্ণ সব খবর নিয়ে আসবো একের পর এক। অবশ্যই গার্ডেন রিচের খবর তো থাকবেই, কিন্তু গতকাল এই আড়াইটের সময় আপনাদের জানিয়েছিলাম রাজ্যের ডিজি পদ থেকে সরানো হয়েছিল রাজীব কুমারকে। অন্তর্বর্তী ডিজি হয়েছিলেন বিবেক সাহায় এবং তিনটে নাম পাঠানো হয়েছিল রাজ্যের তরফে। তাতে ছিলেন সঞ্জয় মুখোপাধ্যায়। সেই সঞ্জয় মুখোপাধ্যায়কেই ডিজি করলো নির্বাচন কমিশন। সঞ্জয় মুখোপাধ্যায় 89 ব্যাচের আইপিএস, তাকেই একেবারে ডিজি পদে বসালো নির্বাচন কমিশন। কথা বলবো প্রতিনিধি মৈত্রেয়ীর সঙ্গে। মৈত্রেয়ী, সঞ্জয় মুখোপাধ্যায় সিনিয়র মোস্ট এবং তার সঙ্গে সঙ্গে পুলিশ মহলে একটা ইমেজ আছে তার সততা এবং নিরপেক্ষতা। এই সব দিক দেখিয়ে খতিয়ে দেখেই কি নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিল? দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে অয়ন, বিবেক সাহায়ের পরে যিনি সিনিয়র মোস্ট তিনি হচ্ছেন সঞ্জয় মুখোপাধ্যায়। তিনি 89 ব্যাচের আইপিএস এবং যেমনটা তুমিও বলছিলে যে পুলিশ মহলে তিনি সৎ পুলিশ অফিসার হিসেবেই কিন্তু পরিচিত, ফলে তার সেই ইমেজটার কথা কিন্তু অবশ্যই মাথায় রাখা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে নিয়োগের সময়। এবং এর পাশাপাশি বিবেক সাহায়কে অন্তর্বর্তীকালীন ডিজিপির দায়িত্ব দেওয়া হয়েছিল গতকাল। এবং বিবেক সাহায় যেহেতু তার মেয়াদ শেষ হচ্ছে, তার চাকরির মেয়াদ শেষ হচ্ছে 31শে মে, তিনি অবসর গ্রহণ করছেন এবং নির্বাচন শেষ হচ্ছে 4 জুন। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে থেকেই কিন্তু গতকাল থেকেই মনে করা হচ্ছিল যে বিবেক সাহায়ের নাম, যে 3 জনের প্যানেল থাকছে, সেই 3 জনের প্যানেলে বিবেক সাহায়ের নাম থাকলেও তাকে নতুন ডিজিপির দায়িত্ব নাও দিতে পারে। সেই যে জল্পনা ছিল সেই জল্পনাই সত্যি হলো এবং সঞ্জয় মুখোপাধ্যায়, যিনি এখন দমকলে ডিজি হিসেবে কর্মরত, তাকে নতুন ডিজিপির দায়িত্ব দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন এবং আজ বিকেল 5টার মধ্যে তাকে যোগ দিতে বলা হয়েছে নতুন ডিজি হিসেবে। অর্থাৎ মৈত্রেয়ী, আগামী কয়েক ঘন্টা তার মধ্যেই সঞ্জয় মুখোপাধ্যায় নবান্নে যাবেন। নবান্নে গিয়ে রাজ্য পুলিশের ডিজি হিসেবে তিনি যোগদান করবেন এবং তার তত্ত্বাবধানেই হবে ভোট। অ্যাকশনে কমিশন। অ্যাকশন হচ্ছে কেন্দ্রীয় বাহিনী, বহুদিন আগে থেকে এ রাজ্যে রুটমার্চ করে চলেছে বিভিন্ন জায়গায়। আর এবার অ্যাকশন কি সঞ্জয় মুখোপাধ্যায়। তারপরের অ্যাকশন কি কমিশনের? তারপরের অ্যাকশন হচ্ছে মাত্র 3টি আসন, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার। তার জন্য প্রায় মেরে কেটে 23,500 জওয়ান, মানে 235 কোম্পানি মেরে কেটে 23,500 জওয়ান মাত্র 3টি আসনের জন্য। কথা বলবো প্রতিনিধি সোমরাজের সঙ্গে। সোমরাজ, ঠিক বললাম তো? মোটামুটি ভাবে 23,500 জওয়ান কাজ করবে এই মাত্র 3টি আসনে। তার মানে কোনো ফাঁক ফোকর রাখতে চাইছে না এবং পর্যবেক্ষকও আজ চলে আসছেন। এই পর্যবেক্ষকে কি এই কেন্দ্রীয় বাহিনীকে পরিচালনা করবেন? দেখো, একদমই কোন জায়গায় কিভাবে আধা সেনা মোতায়েন হবে তা পর্যবেক্ষক, তার সঙ্গে রাজ্য পুলিশ এবং নির্বাচন কমিশনের দপ্তরের আধিকারিকরা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন যে কোন বুথে বা কিভাবে আধা সেনা মোতায়েন করা হবে। তবে এই 3টে জায়গা অর্থাৎ জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের জন্য মোট 235 কোম্পানি আধা সেনা মোতায়েন করা হচ্ছে, তেমনটাই নির্বাচন কমিশন সূত্রে আমরা জানতে পারছি। যদিও কোন জায়গায় কত সংখ্যক আধা সেনা মোতায়েন হবে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, অর্থাৎ জলপাইগুড়িতে বেশি না কোচবিহারে বেশি না আলিপুরদুয়ারে বেশি। তবে যেটা কমিশন সূত্রে আমরা জানতে পারছি, কোচবিহারে স্পর্শকাতর অঞ্চলের সংখ্যা এখনো পর্যন্ত বেশি, যা কমিশনের তথ্যে উঠে আসছে। সেক্ষেত্রে মনে করা হচ্ছে কোচবিহারেই সব থেকে বেশি আধা সেনা মোতায়েন করা হতে পারে। কমিশন এটা নিশ্চিত করতে চাইছে যাতে সবকটা বুথেই আধা সেনা দিয়েই ভোট করানো যায়, অর্থাৎ প্রত্যেকটি বুথে যাতে আধা সেনা থাকে। 2021-এর নির্বাচনে, বিধানসভার নির্বাচনে প্রত্যেকটি বুথেই ছিল আধা সেনা, কিন্তু 2019-এর লোকসভা নির্বাচনে প্রত্যেকটি বুথে আধা সেনা দিতে পারেনি নির্বাচন কমিশন, তেমনটাই কমিশনের আধিকারিকরা দাবি করছেন। কিন্তু 2024-এর লোকসভা নির্বাচনে প্রত্যেকটি বুথেই আধা সেনা দিতে চায়। আপাতত প্রাথমিকভাবে প্রথম দফার যে ভোট 19 তারিখ অর্থাৎ 19শে এপ্রিল হবে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে, সেখানে প্রত্যেকটি বুথেই আধা সেনা নিশ্চিত করতে চাইছে কমিশন এবং তার জন্যই ন্যূনতম 235 কোম্পানি আধা সেনা মোতায়েন করা হতে পারে বলেই কমিশন সূত্রে জানা যাচ্ছে। ওকে সোমরাজ, একটা বিষয় হচ্ছে 19শে এপ্রিল প্রথম দফার ভোট এবং সেই 19শে এপ্রিল চোখ রাখতেই হবে
কোচবিহার কিন্তু রাজনীতির উত্তাপের দিক থেকে অনেক বেশি সক্রিয় বলা যায়, কারণ দিনহাটা, ভেটাগুড়ি, নাটাবাড়ি এই সমস্ত অঞ্চলে সব সময় রাজনৈতিক উত্তেজনা। কালকে এই সঞ্জয় মুখোপাধ্যায়, যাকে নতুন ডিজি নিয়োগ করা হলো, তার আগে বিবেক সাহায়, তার আগে রাজীব কুমারকে সরানো, এই নিয়ে তৃণমূল একেবারে নরেন্দ্র মোদী, অমিত শাহকে আক্রমণ করেছিল আর নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছিল। আজ ডেরেক ওব্রায়েন তিনি এক স্যান্ডেলে কি লিখলেন, বিজেপির নোংরা রাজনীতি নির্বাচন কমিশনের মতো প্রতিষ্ঠানকে ধ্বংস করছে। তার দাবি হচ্ছে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে নির্বাচন হোক। বিজেপির কি জনগণের মুখোমুখি হতে এতই ভয় যে কমিশনকে বিরোধীদের বিরুদ্ধে ব্যবহার করতে হচ্ছে? আর কি লিখলেন, কমিশন না হিজ মাস্টার্স ভয়েস, সরকারি আধিকারিকদের বদলি। এই যে রাজীব কুমার, একে নিয়েই মূলত টার্গেট বিজেপিকে। সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য সুপ্রিম কোর্টের নজরদারিতে ভোট চাই। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, কেন সুপ্রিম কোর্টের নজরদারিতে ভোট? এটা তো সংবিধানগতভাবেও বলা নেই, কিছু নেই, যেটা নিয়ে বিজেপি কটাক্ষ করছে যে সংবিধান তাহলে নতুন করে রচনা করতে বলুন। সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে ভোট কেন এবার চাইছে তৃণমূল? দেখো, এটা নিয়ে আসলে চাপ তৈরি করার একটা কৌশল তৃণমূল কংগ্রেস বজায় রাখতে চাইছে, এবং শুধুমাত্র তৃণমূল কংগ্রেস নয়, একাধিক রাজ্য দেখতে পাওয়া গেছে যে স্বরাষ্ট্র সচিব, সেই স্বরাষ্ট্র সচিবদেরকেও বদলি করা হয়েছে। ফলে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস বাকি বিজেপি বিরোধী যে দলগুলো রয়েছে তাদেরকেও একই সারিতে টানার চেষ্টা করছে। এটা ঠিক যে নির্বাচন কমিশনের যে ভূমিকা বা তাদের যে দায়িত্ব রয়েছে সেক্ষেত্রে স্বায়ত্তশাসিত সংস্থা সেই কাজটি পালন করে। এক্ষেত্রে দাঁড়িয়ে অন্য কোনো বডি, অর্থাৎ এক্ষেত্রে আদালতের কথা বলা হচ্ছে, তারা সেই কাজটি করে না। কিন্তু তৃণমূল আসলে এই বক্তব্যটি রেখে বিজেপি বিরোধিতার ক্ষেত্রে যে সুদ চড়ানোর ক্ষেত্রে এই অংশটিকে তারা ব্যবহার করেছে। ধন্যবাদ। আর এই যে বলছিলাম, কটাক্ষ করছে সংবিধান নিয়ে বিজেপি কি বলছে? বিজেপি বলছে মুখ্যমন্ত্রীকে সংবিধান তৈরি করতে বলুন। ডেরেক ওব্রায়েনকে কটাক্ষ করছেন সুকান্ত মজুমদার, দেখুন। আমি ডেরেক ওব্রায়েনকে বলবো, অত ঝামেলা করার দরকার নেই। বাজার থেকে একটা মোটা গাবদা খাতা নিয়ে গিয়ে মুখ্যমন্ত্রীকে দিতে, উনি ওখানে নতুন সংবিধান রচনা করে দিক। ও যেটা লিখবেন ওটাই সংবিধান হবে ভারতবর্ষের, অসুবিধা কী আছে? ডেরেকবাবু ওটা কারেকশন করবেন, ইংরেজিতে ট্রান্সলেশন করবেন। মুখ্যমন্ত্রী বাংলায় লিখবেন, উনি ইংরেজিতে ট্রান্সলেশন করবেন। এদিকে তৃণমূল চাইছে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে নির্বাচন হোক, আর অধীর চৌধুরী বলছেন শুধু নির্বাচন কেন, সন্দেশখালীর ঘটনার তদন্ত হোক, বিভিন্ন দুর্নীতির তদন্ত হোক সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে। কি বলছেন দেখুন। আমাদের চাই যে সুপ্রিম কোর্টের নজরদারিতে সন্দেশখালী ঘটনা ঘটুক। শুধু ভোট কেন, ভোটও হোক, সন্দেশখালী হোক, এই বাংলায় চুরি বাটপাড়ি যা আছে সেগুলো হোক, বিরোধী দলের উপর যে সন্ত্রাস হয় সেগুলো হোক, আমরা চাই। কেন তৃণমূল বলছে, কেন ডেরেক ওব্রায়েন এরকম এক স্যান্ডেলে লিখলেন সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে সিংহাসনের মহাসংগ্রাম হোক 19 এপ্রিল থেকে, তার ব্যাখ্যা দিলেন তৃণমূল মুখপাত্র শান্তনু সেন। মুখ্য নির্বাচন কমিশনার গত শনিবার নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সময় বলেছিলেন, কোন জায়গায় যদি 3 বছরের বেশি কোনো অফিসার থেকে থাকেন তাদের ক্ষেত্রে বদলির প্রশ্ন আসে। পশ্চিমবঙ্গের ডিজি, যার 3 বছর হয়নি, শুধু বিজেপির হিজ মাস্টার্স বয়সে কাজ করে তারা এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে, এবং আমরা আতঙ্কিত যে আগামী দিনেও নির্বাচন প্রক্রিয়ার প্রত্যেকটা পদক্ষেপে নির্বাচন কমিশন বিজেপির অঙ্গুলি হেলনে চলবে। এই নির্বাচন কখনো নিরপেক্ষ হতে পারে না, তাই আমরা দাবি করেছি 15 জনের কমিটি, বিধায়ক, তাদের নেতৃত্বে বিভিন্ন এক্সিকিউটিভ চেয়ারম্যান, এই কেন, মানে 30টা লোকসভাই কেন? ওখানে কি কঠিন লড়াই মনে হচ্ছে? 30টা লড়াইয়ের জায়গা তৃণমূল কংগ্রেস মনে করছে হচ্ছে হাড্ডাহাড্ডি, এবং এই 30টা লোকসভার মধ্যে একাধিক লোকসভা রয়েছে যেখানে তৃণমূল কংগ্রেস 2019 সালে পরাজিত হয়েছিল। এই লোকসভাগুলোকে বিশেষ করে তারা নজর দিতে চাইছে। প্রত্যেকটা লোকসভার একটা নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে, স্থানীয় নেতৃত্ব সেই বিষয়টা সম্পর্কে অবহিত। ফলে গোটাটাই শুধুমাত্র কেন্দ্রীয় নেতৃত্বের উপর নির্ভরশীল না থেকে এদেরকেও দায়িত্ব দেওয়া হচ্ছে, তারা প্রত্যেকটা বিষয়, অন্তত খুঁটিনাটি বিষয় একবারে নিচু স্তরে পৌঁছে তারা সেই কাজটি করতে পারবে। সে কারণে একটি 30টি লোকসভাকে বাছাই করে এই কমিটি তৈরি করে দেওয়া হয়েছে, যারা প্রচার থেকে শুরু করে প্রার্থীর প্রচার, কি ইস্যু নিয়ে হবে, কোথায় সভা হবে, কি ধরনের সভা করাবে, তার যাবতীয় বিষয়ে তারা সিদ্ধান্ত নেবেন এবং প্রত্যেক দিনকার সেই রিপোর্ট দলের শীর্ষ নেতৃত্বকে পাঠাবেন। এটা কি প্রচারের কাজেও লাগবে এবং কতদিনের মধ্যে? এমনিতেই তো ভোট ঘোষণা হয়ে গেছে, কতদিনের মধ্যেই কমিটি গঠন হবে এবং কি কি বিষয়ের দিকে টার্গেট রাখা হচ্ছে প্রচারের ক্ষেত্রে? এই যে প্রচারের যে শিডিউল তুমি বললে, এরকম কমিটি তৈরি করে দেওয়া হয়ে গিয়েছে, সে দায়িত্ব এই সময়। ধন্যবাদ আবির।